নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। সুপার 8-এ D2 স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী 17 তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ 8-এ। নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এক্ষেত্রে কোনো কারণে নেপাল ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগারদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা আছে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে 1 পয়েন্ট, কাজেই মোট পয়েন্ট হবে 5। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট বাংলাদেশের তুলনায় কমই থাকবে। তবে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে তখন কিছুটা গাণিতিক হিসাব সামনে আসবে। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রান রেটে এগিয়ে থাকা দলই যাবে সুপার 8-এ। নেপালের সাথে জিতলেই নিশ্চিত সুপার 8, কিন্তু হারলেই মিলাতে হবে গাণিতিক হিসাব। এসব নিয়েই আলাপ করতে চাই। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক MM কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। নেপালের সাথে জিততেই হবে, কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে নেপাল যেমন খেলেছে তাতে করে ম্যাচটা কঠিন হবে কিনা কি মনে হয়? ধন্যবাদ। আমার মনে হয় যে নেপাল টানা দুটো ম্যাচ এরকম ভাবে কঠিন পরিস্থিতিতে খেলতে পারবে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ নেপালের সঙ্গে বাংলাদেশের যদি শক্তি, সামর্থ্য এবং পরিসংখ্যান সবকিছু আপনি যদি হিসাবে মিলান, এবং এই বিশ্বকাপে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে খেলতে এসেছে সেই লক্ষ্য নিয়ে কিন্তু নেপাল খেলতে আসেনি। তো এইসব হিসাব করলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই ম্যাচে জেতা উচিত, অবশ্যই জেতা উচিত। ফেভারিট দল হিসেবে কিন্তু বাংলাদেশ খেলতে নামবে। এর আগে নেপালের সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে খেলেছিল 2014 বিশ্বকাপে। আমরা চট্টগ্রামে খেলেছিলাম এবং সেখানে সহজেই নেপালকে হারিয়েছিলাম। কিন্তু সেই ম্যাচের ঘটনা অনেক দূরে, এবং নেপাল সর্বশেষ যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচ থেকে তারা অনেক কাছাকাছি এসে শেষ ওভারের শেষ বলে ম্যাচটা হেরেছে, মাত্র 1 রানে হেরেছে। একটু দুঃখ তো অবশ্যই তারা পাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেই ম্যাচ থেকে তারা একটা বাড়তি অনুপ্রেরণাও পাবে। অনুপ্রেরণাটা কি? সেটা হলো যে দক্ষিণ আফ্রিকার মতো দলকে, এত শক্তিশালী একটা দলকে যখন আমরা এরকম ভাবে চ্যালেঞ্জ একটা দিতে পেরেছি এবং শেষ ওভারের শেষ বলে ম্যাচটা হেরে গিয়েছি মাত্র 1 রানে, তাহলে ওয়াই নট আমরা বাংলাদেশকেও একটা চ্যালেঞ্জ জানাবো। সো আমার কাছে মনে হচ্ছে যে সেই ধরনের একটা অনুপ্রেরণা অবশ্যই নেপাল পাবে বাংলাদেশ ম্যাচের আগে। কিন্তু আপনি যদি চ্যালেঞ্জের কথা বলেন, আমার মনে হয় যে বাংলাদেশ দলের অবশ্যই কিন্তু এই চ্যালেঞ্জটা জেতা উচিত। কারণ বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ যে 3টি দলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে সুপার 8-এ খেলবে বলে প্ল্যান করেছিল, সেই দলগুলোর মধ্যে নেপাল অন্যতম একটি। অতএব দুটো লক্ষ্য বাংলাদেশের এখন পর্যন্ত পূরণ হয়েছে। আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি 2 উইকেটে, নেদারল্যান্ডসকেও হারিয়েছি, এখন নেপাল আমাদের সামনে রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি বা অন্য কোনো কারণে না, প্রপার ক্রিকেট খেলেই বাংলাদেশ দলের উচিত নেপালকে হারানো, এবং সেটা খুব দাপুটে ভঙ্গিতে। সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হলো যে বাংলাদেশ দল এর আগে যে দুটো ম্যাচে খেলেছিল সেখানে টপ অর্ডার ব্যাটাররা তেমন রান পাননি। শুধুমাত্র সাকিব আল হাসান সর্বশেষ ম্যাচে একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু এর আগে যে দুটো ম্যাচ নিউজিল্যান্ড, এই আপনার শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ খেলেছিল, সেখানে টপ অর্ডার ব্যাটাররা ফ্লপ হয়েছিলেন। সেই সমস্যাটাও আমার কাছে মনে হচ্ছে যে সুপার 8-এ যাওয়ার আগে বাংলাদেশ দলের উচিত সেই সমস্যার সমাধানটা খোঁজা এবং নেপালের বিরুদ্ধে এই ম্যাচটা দাপুটে কায়দায় জেতা। যেহেতু প্রসঙ্গটা এসেছে, কাজে এই প্রশ্নে চলে যেতে চাই যে বোলাররা মোটামুটি সব ম্যাচেই ধারাবাহিক। আমরা যেটা দেখছি সমস্যা ব্যাটারদের, বিশেষ করে প্রথম 3 ব্যাটার রানই পাচ্ছেন না তারা। এই জায়গায় কোনো ধরনের পরিবর্তনের দরকার বলে মনে করেন কিনা? দেখুন, এই বোলারদের এই সুবিধাটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ নিয়েছে তা কিন্তু না। আপনি যদি এই বিশ্বকাপের ট্রেন্ডটা দেখেন, সেখানে উইকেট যেরকম আচরণ করছে, তাতে বোলাররা এখানে কিন্তু রাজা এবং ব্যাটাররা কিন্তু এক অর্থে প্রজা হিসেবে রয়ে গিয়েছেন। এবং তারা যে চিন্তা নিয়ে এখানে খেলতে এসেছিলেন, সেই চিন্তা বা সেই কৌশলে তাদেরকে কিন্তু পরিবর্তন করতেই হচ্ছে। একটু গ্রাফটিং ক্রিকেট খেলতে হচ্ছে। এই সেরকম ভাবে কিন্তু আপনি ঝড়ো ব্যাটিং করা যাচ্ছে না। উইকেট একটু যেহেতু বোলারদের পক্ষে হয়ে কাজ করছে, বোলারদের পক্ষে বেশি সহায়তা দিচ্ছে, স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছেন, পেসাররাও ভালো সুবিধাটা পাচ্ছেন। এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো যে এই মুহূর্তে যেখানে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, সেই আবহাওয়া কিন্তু আপনার বা সেখানকার উইকেটের যে পরিস্থিতি, সেটা পুরোপুরি বোলারদের সুবিধাটা বেশি দিচ্ছে সেখানে, এবং বৃষ্টি হচ্ছে। এবং এই ধরনের উইকেটে সাধারণত পেস বোলাররা এবং স্পিনাররা একটু বাড়তি সুবিধাটুকু পেয়ে থাকেন, সেই সুবিধাটুকু তারা কাজে লাগাচ্ছেন। আর ফিরি আপনার সেই প্রশ্নের প্রসঙ্গে, দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি বাড়তি কোনো পরিবর্তনও তো করতে পারবেন না। এমন কোনো ক্রিকেটারকে এনে আপনি যে খেলাবেন এখানে এবং তারা যে ভালো পারফর্ম করবেন তাও কিন্তু না। বাংলাদেশ দলের টপ অর্ডারে কিন্তু অদল-বদল হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন লিটন দাস আর সৌম্য সরকার ওপেন করেছিলেন। সৌম্য সরকার ছিলেন, লিটন দাস ছিলেন, কিন্তু এখানে লিটন দাস সৌম্য সরকার যখন ভালো করতে পারেননি, তখন টপ অর্ডার দলে পরিবর্তন বাংলাদেশ এনেছে। এখন আপনি প্রথম 1 থেকে 3 নম্বর ব্যাটার পর্যন্ত 3 জনই যদি খারাপ করেন, আপনি তো 3 জনকে একসাথে এক ম্যাচে বদল করে দিতে পারবেন না। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো, সবচেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে যে সমস্যার বিষয়টা হলো ক্যাপ্টেনের নিজে ফর্মে না থাকাটা। আপনি তো ক্যাপ্টেনকে বাদ দিতে পারবেন না, ক্যাপ্টেনকে রেখে আপনাকে কিন্তু খেলতে হবে। সো
বিষয়টা হলো যে এই সমস্যাটা এই ব্যাটাররা নিজেরা তৈরি করেছেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার বিষয়টা কিন্তু তারা যত দ্রুত ম্যাচে রানে ফিরতে পারবেন, এই সমস্যার সমাধান করতে পারবেন, ততই কিন্তু দলের সমস্যার সমাধানটা এবং তাদের নিজের সমস্যাটার সমাধানটা হবে। তারা ভালো ক্রিকেটার বলেই কিন্তু তাদেরকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। যদিও এখানে একটা বিতর্ক রয়েছে যে অফ ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়েই কিন্তু বাংলাদেশ দল এই বিশ্বকাপে খেলতে গিয়েছিল। আশা ছিল একটাই যে এই অফ ফর্মে থাকা ক্রিকেটাররা খুব দ্রুত ফর্মে ফিরে সমস্যার সমাধান করবেন, কিন্তু তাদের ধারাবাহিক সেই সমস্যাটা এখন পুরো দলের একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি আশা করছি কালকের এই ম্যাচের মধ্য থেকে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটাররা এখন পর্যন্ত রান পাচ্ছেন না, তারা খুব দ্রুত রানে ফিরবেন এবং এই সমস্যাটা যেন সুপার 8-এ বাংলাদেশকে আর বইতে না হয়। আবারও যদি আমরা একটু নেক্সট ম্যাচ প্রসঙ্গে আসি, আপনি বারবারই বলছিলেন যে জেতা উচিত নেপালের সাথে, সকল ধরনের পরিসংখ্যানে আসলে তেমনটাই বলে যে বাংলাদেশের জেতা উচিত। তবে যদি আমরা ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করি যে হারলে তো গাণিতিক হিসাবের মধ্যে পড়বে টাইগাররা, সেই হিসাবটা কি হবে? দেখুন, আপনি দুশ্চিন্তা আগে না করে আমি মনে করি যে আপনি যেভাবে জেতা উচিত সেইভাবেই জেতার চিন্তাটুকু বাংলাদেশ দলের করা উচিত। হ্যাঁ, আমি জয়েন করছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, জি, এখন শুনতে পাচ্ছি। জি, বিষয়টা হলো যে আপনি বাংলাদেশ দলকে নেপাল হারিয়ে দিবে বা বাংলাদেশ দল নেপালের কাছে হেরে যাবে, এই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বাংলাদেশ দলের উচিত একদম প্রপার ক্রিকেটীয় চিন্তাটা করা যে আমরা এই দলটাকে অবশ্যই হারাবো, যে কোনো মূল্যে এই দলটাকে হারাবো এবং অন্য হিসাব বা নিজের আপনার ম্যাচের যে ভাগ্যটা বা নিজের যে ম্যাচে সুপার 8-এ খেলার যে বিষয়টা, সেটা অন্য কোনো দলের উপর যেন আমাদেরকে নির্ভর করতে না হয়। বাংলাদেশ দল যদি নেপালের কাছে এই ম্যাচটা হেরে যায়, তখন কিন্তু আপনার নেদারল্যান্ডসের এক ধরনের সুবিধাটা থাকবে। নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পয়েন্টস সমান সমান হয়ে যাবে। সেক্ষেত্রে রান রেটের একটা হিসেব বা সমীকরণ আসবে, যে রান রেটে বাংলাদেশ দল কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। স্বস্তির বিষয় হলো সেটি। কিন্তু যখন আপনি দেখবেন যে নেদারল্যান্ড হয়তো জানতে পারবে যে এই ম্যাচ যদি তারা ভালো রান রেটে জিতে যেতে পারে, তাহলে তাদেরও সুপার 8-এ খেলার সম্ভাবনা রয়েছে, তখন তারা তাদের পরিকল্পনাটা সেরকম ভাবে বদলে নিতে চাইবে। সামনের ম্যাচটা দেখার অপেক্ষায় নিশ্চয়ই দর্শকরাও, কারণ গত ম্যাচে কিছুটা আশা তো জাগিয়েছে বাংলাদেশ দল। আর যেমনটি আপনি বলছিলেন যে সাকিবের একটু ফর্মে ফেরার আশাও তো দর্শকরা করছে, কারণ সাকিবের ব্যাট থেকে মূলত ভালো রান দেখতে চায় নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ক্রীড়া সাংবাদিক MM কায়সারের সাথে কথা হচ্ছিল T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স এবং সামগ্রিকভাবে সামনের ম্যাচ সহ সামনের দিনগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তার সাথে।